নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অরুণিমা, আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি স্টেশনে, আর এখান থেকেই যোগবাণী ট্রেন ধরে আমি চলে যাব বারসই স্টেশন, যেখান থেকে আমাদের পরবর্তী ট্রেন আছে। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে প্রত্যেকেরই ভালো লাগে, আর সেদিন ছিল বাইরে বৃষ্টি, তাই সৌন্দর্যটা একটু হলেও বেশি বাড়িয়ে তুলেছিল। চলো এবার দেখা যাক এই ট্রেনের ভেতরটা কেমন। এটা ছিল সিসি কামরা। ট্রেনটা 5 মাস হয়েছে চালু হয়েছে, সেই জন্য ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। তোমরা দেখতেই পেলে ট্রেনে কিন্তু ওপরে লাগেজ রাখারও জায়গা ছিল, আর হ্যাঁ, জেনারেল কামরাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। তাই যারা আগামী দিনে শিলিগুড়ি থেকে বারসই এসে ট্রেন ধরবে, তারা কিন্তু অবশ্যই এই ট্রেনে বারসই চলে আসতে পারো। আর এই স্টেশনে কিন্তু এসি ওয়েটিং রুমও আছে, তার সাথে রিটায়ারিং রুমও আছে, যেটা তোমরা কনফার্ম টিকিট দেখিয়ে 10 টাকা পার ঘন্টা থাকতেই পারো। আমরা অবশ্য গেছিলাম বাথরুম করার জন্য। বারসই থেকে ট্রেন ধরে আমরা সোজা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে নবদ্বীপ ধাম। আমরা আগামী 2 থেকে 3 দিন এখানেই থেকে ঘুরে দেখব নবদ্বীপ ধাম ও তার সাথে সাথে মায়াপুর। তো চলো শুরু করি আমাদের যাত্রা। আমরা যেই আশ্রমে উঠেছি সেখানে আমাদের লাগেজ রেখে আমরা পৌঁছে গেলাম রানীর ঘাটে। ভাবলাম সকাল সকাল গঙ্গা স্নানটা সেরে নেওয়া যাক, তো চলো ঘাটের দিকে এগোই। আর হ্যাঁ, এই রানীর ঘাট কিন্তু রানী রাসমণি তৈরি করেছিল, তারই নাম অনুসারে এই ঘাটের নাম রানীর ঘাট। যদিও সূর্যোদয় অনেকক্ষণ আগেই হয়েছে, তবু এই কুয়াশা আচ্ছন্ন আকাশে সূর্যকে দেখতে ভারী ভালো লাগছে। আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। গঙ্গা স্নান সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের ঠিক মঠের পাশেই পোড়ামাতলাতে। পোড়ামা কালী মন্দির নবদ্বীপ শহরে একটি প্রাচীন কালী মন্দির। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত। সারা বছর এই পোড়ামা দক্ষিণা কালী রূপে পূজিত হলেও শুধুমাত্র সরস্বতী পুজোর দিন এই মা কিন্তু নীল সরস্বতী রূপে পূজিত হন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছেন। পুজো শেষ করে আমরা চলে এসেছিলাম মঠে, আর এই হচ্ছে মঠ, আর মঠের নাম হচ্ছে মহানাম মঠ। আর এই মহানাম মঠ প্রতিষ্ঠা করেছিলেন জগৎবন্ধু। দুপুরের আহার সম্পন্ন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ভ্রমণে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্য সারস্বত মঠে। এই মঠটি 1941 সালে শ্রীধর দেব গোস্বামী প্রতিষ্ঠা করেন। এই মঠটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এই মঠের সভাপতি হলেন ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তি নির্মল আচার্য মহারাজ। আর এটি হচ্ছে এই মঠের রাধাকৃষ্ণের মন্দির। চলো এবার জেনে নেওয়া যাক নবদ্বীপ ধাম সম্পর্কে। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। আর এখন যে জায়গাটা দেখছো সেটা কিন্তু শ্রী চৈতন্য সারস্বত মঠেরই অংশ। এটি ওই মূল মঠের বিপরীত দিকে অবস্থিত। এখানে কিন্তু হরিণ রয়েছে, আর তার সাথে সাথে খরগোশও রয়েছে। আর মাঝে যে পুকুরটা দেখতে পেলে সেখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। তো নবদ্বীপ সম্পর্কে যেটা বলছিলাম, নবদ্বীপ পৌরসভা 1869 সালে স্থাপিত হয়। বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী। সময়টা ছিল 1159 থেকে 1206 সাল পর্যন্ত। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, সার্থ, রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীতে কৃষ্ণনন্দ, আগমবাগীশ, বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপে সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যালাভের পীঠস্থান, তাই জন্য একে বাংলার অক্সফোর্ডও বলা হতো। এবার আমরা চলে এসেছি মণিপুর মহারানী ধনমঞ্জুরি দেবীর সোনার মন্দিরে। মন্দিরের একেবারে ওপরে যে গম্বুজাকারে অংশটি রয়েছে সেটি সোনায় মোড়া, সেই জন্যই এই মন্দিরটির নাম সোনার মন্দির।
এটিই হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে 3 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর গৌরাঙ্গ মূর্তি ছাড়াও কাষ্ঠ নির্মিত গৌরনীতায় বিষ্ণুপ্রিয়া দেবী ও শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। সোনার গৌরাঙ্গ মন্দির থেকে আমরা এবার চলে এসেছিলাম জগাইমাথাই মন্দিরে। এবার আমরা যেখানে এসেছি এটি হচ্ছে শ্রীবাস অঙ্গন মন্দির। এই মন্দিরের ভেতরেই কিন্তু সেই কুলের গাছ রয়েছে, যেই কুলের গাছ মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন। এবার আসি এই শ্রীবাস অঙ্গনের ইতিহাস নিয়ে। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধিকলুর ভিটায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। সেই শ্রীবাস অঙ্গন গঙ্গাগর্ভে চলে গেলে নবদ্বীপের কাঁসা ব্যবসায়ী গুরুদাস দাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবী সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও 37 জন চৈতন্য পরিকরের সুষমা মণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। এদিকে সামনে আসুন, মন্ত্র করে। আর এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের নামে নামে আজও নিত্য ভোগ হয় এখানে। সেই ভোগের প্রসাদ আছে, বাড়ির জন্য নিয়ে যাবেন। ওই চরণের তুলসী ফুল দিয়ে প্রসাদ দেওয়া হয়। এখানে 20 টাকায় পাবেন এই চরণের তুলসী ফুল প্রসাদ যদি নেবেন বাড়ির জন্য নিয়ে যান। এদিকে শ্রীবাস অঙ্গনের পাশেই এবার আমরা চলে এলাম সমাজবাড়িতে। এখানকার কারুকার্য দেখবার মতো। এই মন্দিরটি চরণদাস বাবাজি প্রতিষ্ঠা করেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌরনীতায় রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে গোপেশ্বর মহাদেবের একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠিত আছে, যার সামনে অখণ্ড প্রদীপও আছে। এই নবদ্বীপ ভ্রমণের মাঝেই আমরা চেখে দেখেছিলাম এখানকার বিখ্যাত লাল দই। তোমাদের মনে আছে সকালে আমরা রানীর ঘাটে এসেছিলাম, আর এই রানীর ঘাটের পাশেই কিন্তু রয়েছে রাধারানীর মন্দির ও গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবন মিউজিয়ামের মতো। বৃন্দাবনের রূপই এখানে ছোট্ট মিউজিয়ামের মধ্যে তুলে ধরা রয়েছে। এই রাধারানীর মন্দিরে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সহ গৌরনীতায়েরও অপরূপ বিগ্রহ রয়েছে। এবার আমরা যে জায়গাটি এসেছি সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই চৈতন্য মহাপ্রভুর জন্যই কিন্তু নবদ্বীপ বিশ্ববাজারে খ্যাতিমান লাভ করেছে।
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ব্রজমোহন দাস বাবাজি নবদ্বীপ শহরের উত্তরে রামচন্দ্রপুরে অসংখ্য কূপ খননের মাধ্যমে গৌরাঙ্গ জন্মস্থান নির্ণয় করেন। আর এই 30 ফুট উচ্চতা বিশিষ্ট নবরত্ন মন্দিরটি 1961 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখে এবার আমরা চলে এলাম নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে। এখানে কিন্তু প্রবেশ মূল্য ছিল 10 টাকা। এই মন্দিরটির প্রবেশপথেই রয়েছে একটি ছোট্ট গুহার মতো, আর এই মন্দিরটির চারধারে সুন্দর ছোট ছোট বাগান করা আছে, আর যার মধ্যে কৃষ্ণলীলা চৈতন্যলীলা বর্ণিত রয়েছে। এই মন্দিরের ভেতরে একটি ছোট্ট মিউজিয়ামও আছে, যেখানেও কিন্তু কৃষ্ণের জীবনের ছোট ছোট পর্ব তুলে ধরা রয়েছে। আর এই মিউজিয়ামে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই গোপালের মূর্তি, আর তার সাথে সাথে নরসিংহদেবের মূর্তি। আর এই মন্দিরটি যার জন্য বিখ্যাত সেটি হচ্ছে এই 60 ফুটের গৌরাঙ্গের মূর্তি, যা দেখলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। সবশেষে চলে এলাম ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। এখানেই রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর পূজিত শ্রীবিগ্রহ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ বিগ্রহ নির্মাণ করেন। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও।